জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা চূড়ান্ত। আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ ডক্টর ইউনূসের। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ, সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, একজন নিহত, পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ, চলছে উদ্ধার কাজ। গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ নন ৬০% চালক, জরিপের তথ্য। বড় দুর্ঘটনার ঝুঁকি দেখেন বিশেষজ্ঞরা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের পরামর্শ। এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি। উপকূলে বিশুদ্ধ পানি নিশ্চিতে ঋণ দেবে প্রায় ৩৫০০ কোটি টাকা। জনগণ কতটা উপকৃত হচ্ছে দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালায় আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। এর আগে ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হয়। পরে ৩ দফা সময় বাড়িয়ে অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত কমিশনের সময়সীমা বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে সুপারিশমালা জমা দেওয়ার কথা কমিশনের। তাদেরকে ৯০ দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে কাজ করার জন্য। আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে। কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে। অল্প দিনের মধ্যে দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে জনমনে। প্রশ্ন উঠছে, এ প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের মান নিয়ে। কর্তৃপক্ষ বলছে গাফিলতি ছিল আগের কর্তৃপক্ষের, দায়হীন কাজ করেছেন তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দক্ষ ও পেশাদার জনবলের মাধ্যমে তদারকি বৃদ্ধির কথা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। মৃত্যুর কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন আবুল কালাম আজাদ। রোববার সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। ফার্মগেটে মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলারের নিচে এলে একটি বিয়ারিং প্যাড তার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেশের অন্যতম এই আধুনিক প্রকল্পের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে তরতাজা একজন যুবকের প্রাণহানি জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। একই সাথে প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রকল্পে ব্যবহার করা বিভিন্ন উপাদানের মান নিয়েও। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিতে যাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পাশাপাশি কি বা বলছেন বিশেষজ্ঞরা? নির্মাণের শুরু থেকেই প্রশ্ন ওঠে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রথমবার খুলে পড়ে একটি, তবে সেদিন হতাহত ছিল না। বছর না পেরোতেই আবারও বিয়ারিং প্যাড খুলে পড়লে প্রাণহানি হয় যুবকের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে মেট্রো রেলে ব্যবহার করা নির্মাণ সামগ্রী ও নির্মাণ কাজ নিয়ে। তবে প্রকল্পের বর্তমান পরিচালক দায় চাপান আগের কর্তৃপক্ষের গায়ে। অভিযোগ করেন পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই মেট্রো রেল চলাচলের অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার। তারা বুঝে নেওয়ার কথা, তারা হয়তো ফুললি কমপ্লাই করে নাই। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী ৬ থেকে ৯ মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। ৬ থেকে ৯ মাস? ৬ মাস পৃথিবীর প্রায় সবগুলি দেশেই। সেটা তো আমরা করি না। আমরা তো ২ মাস করছি, ৩ মাস করছি। রোববারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন হাতে এলেই কাজ শুরু করবেন বলে জানান প্রকল্পের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। বিয়ারিং প্যাড যে খারাপ এটা প্রুফ হয়ে গেল। বিয়ারিং প্যাড কিন্তু খারাপ না, যেটা ড্যামেজ চেঞ্জ করবই, এটি ন্যাচারাল। আর যেগুলি হয় নাই ওইগুলি ব্যাপারে ২-৩টা লেভেলের সার্ভে হয়েছে, সবগুলি ফিজিক্যালি দেখেছি এবং চেক করা হয়েছে যেটার কোনো ডেভিয়েশন আছে কিনা ইঞ্জিনিয়ারিং ডিজাইন থেকে, বা কতটুকু মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট ২-১ জায়গায় হয়েছে, বাট ইট ইজ উইদিন দ্য টলারেন্স। এদিকে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে সর্বোচ্চ মান বজায় রাখা হয়নি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অংশের নির্মাণ ত্রুটি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ক্যাপাসিটি যাদের আছে তাদেরকে দিয়ে যদি অডিট করি, মূল কারণটা যদি বের করতে পারি, এটা ডিজাইনে ঘাটতি থাকুক, নির্মাণে ঘাটতি থাকুক, সব কিছুই বের হয়ে আসবে। এবং এটাকে টেকসই ব্যবহার করার জন্য সরকারকে আরেকটা রিফর্ম করতে হবে,
কারণ মেইনটেনেন্স এখন ঘন ঘন করতে হবে। আমরা একটা শ্বেতহস্তি পেয়ে গেছি। দুর্ঘটনা এড়াতে কাঠামোগত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল ও পেশাদারদের দ্বারা তদারকি বৃদ্ধির তাগিদ দেনও তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইঞ্জিন সহ মালবাহী ট্রেনের একটি কন্টেইনার উল্টে গেছে। এতে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চলছে উদ্ধার কাজ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ৩১টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে ভোররাত ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ট্রেনটি। সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেট এলাকায় সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। এ সময় রেলগেটে থাকা এক ব্যক্তি দুর্ঘটনা কবলিত ট্রাকের চালের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখানে গেট ফালানো হয় নাই, আমি ক্লিয়ার দেখছি, দুইজন লোক ওরা, দুজন ড্রাইভার। আমার বাইক নিয়ে ব্রিজ রেল লাইন পারে চলে গেছি। এর ভিতরে গেট পড়তে ট্রাক আর রেল লাইন দুটোটা একসাথে। ঘটনাস্থলে গেট ব্যারিয়ার ভাঙা অবস্থায় দেখা গেছে। গেটম্যানের দাবি গেট ব্যারিয়ার ফেলা হয়েছিল। যদিও অভিযোগ উঠেছে নিহত ব্যক্তি এলাকার নিরাপত্তা রক্ষী, তাকে দায়িত্বে রেখে গিয়েছিলেন গেটম্যান। রেলটা আসতেছিল, উনি গেট ফালাইছে, আমিও বাইরেছি, বাইরে আমি দেখতেছি উনি ফালাইছে, আমি ওই পাশে চলে গেছি। যাওয়ার পরে দেখতেছি যে হঠাৎ করে একটা গাড়ি খুবই স্পিড আসতেছে, চালর গাড়ি আসার পরে এটা কন্ট্রোল আমরা আমি তো ওই পাশে, এই পাশ থেকে তো আমি এটা করতে পারতেছি না, যেহেতু আমার ইঞ্জিন ঢুকে গেছে অলরেডি। এটা এসে আমার গাড়িটাকে করছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন ট্রাকের চালক সিগন্যাল না মানার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। তবে কারো গাফিলতি আছে কিনা তার তদন্ত হচ্ছে। ট্রাক ড্রাইভার যে উনি সিগন্যালটা ফলো করেনি, কিন্তু রেল লাইনের কাছাকাছি যখন আসে এমনিতেই তার তো আসলে স্লো করা উচিত। আর দেখতে পাচ্ছেন যে গেট ব্যারিয়ারটা ভেঙে ফেলেছে। এটা হচ্ছে আপাত দৃষ্টিতে মূল কারণ। প্রত্যক্ষদর্শীরা আছে বলতেছেন। তারপর পুরোপুরি তদন্তের পরে এটা আমরা একদম চূড়ান্তভাবে রিপোর্টে এটা উল্লেখ করব। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেট এলাকায় ভোর রাতে কিন্তু ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেন ও চালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যে ঘটনায় এই এলাকার যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন তিনি কিন্তু মারা গেছেন। আমরা পুলিশের থেকে সেটি নিশ্চিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আর ঘটনার প্রায় 5 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি। আমরা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে রিলিফ ট্রেন আসার পরেই আসলে দুই দিক থেকে এই উদ্ধার কাজ চালানো হবে। তবে যতক্ষণ পর্যন্ত এই কাজ শুরু হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রুট দিয়ে কিন্তু পণ্যবাহী যে ট্রেন চলাচল তা কিন্তু বন্ধ থাকবে। তবে এখানে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। এলাকাবাসী অভিযোগ করে বলেছেন যিনি গেটম্যান ছিল তিনি তার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও আমাদেরকে গেটম্যান দাবি করেছে তিনি নিরাপত্তা ব্যারিয়ার ফেলেছিলেন। তবে এলাকাবাসীর সাথে কথা বলে আমরা জেনেছি যিনি মারা গেছেন সেই নিরাপত্তা রক্ষী কিন্তু এখানে ছিলেন, হয়তো গেটম্যান ঘুমিয়েছিলেন বা তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছিলেন না, এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর। তবে রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা বলেছেন আসলে এখানে কারো যদি গাফিলতি থেকে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাও কিন্তু এই মুহূর্তে এখানে কাজ শুরু করেছেন। এবং আপনারা দেখছেন এখানে কিন্তু ইঞ্জিন সহ একটি মালবাহী কন্টেইনার কিন্তু উল্টে গেছে। মোট আসলে সকাল ঠিক 4টা 10 সেটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ঠিক 4টা18 এটি দুর্ঘটনার কবলে পড়ে। সেক্ষেত্রে আমরা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বিপরীত দিক থেকে যে আসলে চালবাহী ট্রাকটি আসছিল সেটি দ্রুত গতিতে আসার কারণেই, তিনি সিগন্যাল না মানার কারণেই এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে রেলের ইঞ্জিনটি পড়ে আছে এবং একটি আসলে কয়েল শিট নিয়ে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে। মোট 31টি কন্টেইনার, মালবাহী কন্টেইনার ছিল, এর মধ্যে একটি কন্টেইনার উল্টে আছে, সেটিও কিন্তু আপনারা দেখছেন। তবে এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি, উদ্ধার কাজ শুরু হয়নি। উদ্ধার কাজ শুরু হলে হয়তো কয়েক ঘন্টা সময় লাগবে এই লাইনটি ক্লিয়ার করার জন্য। তবে এখনো পর্যন্ত যখন রিলিফ ট্রেন আসবে তখন হয়তো এই উদ্ধার কাজ শুরু হবে। তবে এই ঘটনায় যাদের গাফিলতি থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত শেষে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকা রেলগেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। মহিলা
এবারে আমরা প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ। আর এই বাহিনী কিন্তু আমরা 8 দিন না 9 দিনের জন্য আমরা 9 দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকব। এদের রোলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। তা আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসবমুখর পরিবেশে এবং একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে। ভালো থাকে সার্ভিসটা এই ইলেকশনে ভূমিকা রাখবে। এই অস্ত্র এইটার উত্তর আমি বহুবার দিছি। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই, এগুলো ব্যবহার করার সুযোগও পাবে না। সরাসরি যুক্ত ছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে। 75% বেশি যানবাহন চালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন। রয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও। কেউ কেউ জড়িত মাদক সেবনের সঙ্গেও। 31 থেকে 50 বছর বয়সী গণপরিবহন চালকদের নিয়ে করা একাধিক সংস্থার জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যান চালনায় শারীরিক অসুস্থতার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্টের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফুল রুদ্র রিপোর্ট। 2023 থেকে 2025 সাল পর্যন্ত একাধিক সংস্থার জরিপে উঠে এসেছে যানবাহন চালকদের অনেকেই নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগলেও নিয়ম মেনে চিকিৎসা নেওয়ার সংখ্যা হাতে গোনা। চিকিৎসায় অনীহা নয়, বরং নানা সীমাবদ্ধতা ও সংকটকে দুষছেন তারা। ধুলাবালিতে কষ্ট হয়ে যায়, কাজ কষ্ট, ইঞ্জিনের তাপে বুঝছেন না। একটা ড্রাইভার যদি নেশাগ্রস্ত বা মাদকাসক্ত থাকে তাহলে অনেক মানুষের প্রাণহানির সংখ্যা। একটা না বা এক্সট্রা দেন আপনি বলছেন স্বাস্থ্য পরীক্ষা, এটা আমরা অনেক স্টাফ ড্রাইভার জানিই না। আমি এখন যদি স্বাস্থ্য পরীক্ষা করব, আমার কাছে তো ড্রাইভার পার্মানেন্ট না। সংস্থাগুলো বলছে গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ নন 60% চালক। জরিপে প্রাপ্ত ফলকে উদ্বেগজনক বলছেন তারা। 1000 ড্রাইভারের চোখ পরীক্ষার পরে আমরা শতকরা 80 ভাগেরই চোখের সমস্যা পাই। 21%-এর আমরা ক্যাটারেক্টও পাই। 49% চালকের আপনার ব্লাড সুগার প্রবলেম পাওয়া গেছে এবং 37% চালকের ব্লাড প্রেশার প্রবলেম পাওয়া গেছে। চালকের শারীরিক অসুস্থতা যাত্রীদের জন্য বড় বিপদের কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক শক্তিও থাকতে হবে, অর্থাৎ মানসিক ফিটনেস থাকতে হবে। তাদেরকে নিয়মিত স্ক্রিনিং করতে হবে যাতে তারা মাদকাসক্ত না হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর হাজারো প্রাণহানি ঘটলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার ও মালিক সমিতি। অনীহা ও উদাসীনতা দেখিয়েছে চালকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। মালিকরা প্রতিযোগিতার মধ্যে থাকার ফলে সে প্রফিট কম্প্রোমাইজটা করতে গিয়ে ড্রাইভারের যে হেলথ দরকার, তার যে একটা রেস্ট দরকার, তাকে যে আমি স্বস্তি দিব সেই স্বস্তিটা দেই নাই। অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে চালকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক পরিবহন মালিক সমিতি। চালকদের স্থায়ী স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা দেশব্যাপী মালিকদের সাথে আলোচনা করেছি। উন্নত বিশ্বমানের একটি হাসপাতাল তৈরির জন্য আমরা পরিকল্পনা সরকারের কাছে প্রস্তাবনা করেছি। নানা আশ্বাস ও সম্ভাবনার কথা জানালেও তা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি সড়ক পরিবহন মালিক সমিতি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বয়স না জেনেই গৃহকর্মী হালিমাকে রিমান্ডে নেন ডিবির তদন্ত কর্মকর্তা। কারাগারে আছেন 3 মাসের বেশি সময় ধরে। একে সংশ্লিষ্টদের দায়িত্বের গাফিলতি মনে করছেন আইন বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞদের মতে, বিচার প্রক্রিয়ায় শিশুরা ভুক্তভোগী হলে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার প্রতি তারা বিক্ষুব্ধ হয়ে উঠবে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। 3 মাসের বেশি সময় ধরে কারাগারে গৃহকর্মী হালিমা আক্তার 55 লাখ টাকা চুরির দায়ে ছিলেন 2 দিনের রিমান্ডেও। কিন্তু প্রশ্ন উঠেছে তার বিচারিক প্রক্রিয়া নিয়ে। জন্মসনদে বয়স 15 বছর হলেও হালিমার বিচার কাজ চলছে প্রাপ্তবয়স্ক ধরে। শিশু আইন অনুযায়ী শিশুকে পুলিশি হেফাজতের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশনা থাকলেও নেই রিমান্ডের বিধান, যদিও হালিমার বেলায় মানা হচ্ছে না আইন। পুলিশের দাবি, হালিমার বয়স 18, কিন্তু জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় বয়স 15 বছর। এছাড়া পুলিশের প্রতিবেদনের সঙ্গে মিল নেই জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় দেয়া বাবা মায়ের নামেরও। এফআইআর এ এক রকমের,
এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে অন্য রকমের, রিমান্ড প্রতিবেদন এক রকমের, যদি বাবা মার নাম যদি ভিন্ন হয় তাহলে জজ সাহেব কী অর্ডার দিবেন? আসলে উনি বিব্রত বোধ করেছেন যে আয়ু কি তদন্ত করেছে। বয়স নিশ্চিত না হয়ে রিমান্ডের আবেদনের কথা স্বীকার করে তদন্ত কর্মকর্তা বলছেন, শুনানিতে তার দেওয়া তথ্যকে চ্যালেঞ্জ করেননি হালিমার আইনজীবী। সে প্রাপ্তবয়স্ক হইতে পারে, আবার সে শিশুও হইতে পারে, তো এটা কনফার্ম না হয়ে আপনি রিমান্ড চেয়ে বসছেন। আপনার কাছে আমার শুনতে হবে যে কিভাবে রিমান্ড চেতে হবে। মামলার বাদী যে নামের পাশে বয়স দিয়ে দিতে, আমি সেভাবে কাজ করবো। বিজ্ঞ আদালত কনফার্ম হয়ে রিমান্ডের আদেশ দিচ্ছে, আমি কি আমার ইচ্ছা মতো রিমান্ড আনতে পারছি? বয়স নিশ্চিত না হয়ে রিমান্ড আবেদন এবং তা মঞ্জুর করাকে দায়িত্বে গাফলতি বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞ। রিমান্ড প্রেয়ারের আগে তার বয়স নিয়ে আগে চিন্তা করা উচিত ছিল, তারপরে রিমান্ড প্রেয়ার দেওয়া উচিত ছিল। তিনি সঠিক তদন্ত করা সেটাও তিনি ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রসিডিংস হওয়া উচিত। শিশু অধিকার কর্মী ওয়াহিদা বানু মনে করেন, বিচারিক কাজে শিশু সংক্রান্ত প্রশ্ন উঠলে তা বিশেষ গুরুত্ব দিয়ে সমাধান করা প্রয়োজন। আমরা এমন কিছু যাতে না করি এই শিশুটা বড়দের সম্পর্কে একেবারেই একটা খারাপ ধারণা নিয়ে থাকবে, সমাজ সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে থাকবে। এই রাষ্ট্র তো আমাকে সর্বোত্তম যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষার জন্য কোনো ব্যবস্থাই নিল না। উভয় পক্ষের দাখিলকৃত নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠায় জরুরি ভিত্তিতে মেডিকেল পরীক্ষার মাধ্যমে হালিমার বয়স নির্ধারণের আদেশ দেন আদালত। জরুরি ভিত্তিতে আদালতে মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ থাকলেও তা পালন হয়নি। এদিকে কারাগারে 4 দেয়ালে হারিয়ে গেছে হালিমার জীবনের আরও 1 মাস। আদালতে শিশু প্রমাণিত হলে হয়তো হারিয়ে যাবে এই প্রশ্নটাও যে এই গাফিলতির দায় কার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সরকারের অনুরোধে দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ এবং উপকূলের সুপেয় পানি নিশ্চিত করতে প্রায় ৩,৫০০ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। দুটি প্রকল্প প্রস্তুত করতে সরকারের সঙ্গে কাজ করছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। এডিবি কান্ট্রি ডিরেক্টর বলছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি, তবে বাস্তবে জনগণ কতটা উপকৃত হচ্ছে তা দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। উপকূল ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট। পানির জন্য সাত সকালেই কলসের সারি, কখনো ছুটতে হয় 2-3 কিলোমিটার দূরের পুকুরে। আমাকে না সবসময় জলের কষ্ট পেয়েছেন, আমরা মহিলারা ঘুমেতে উঠেই আমাকে জলের কলস নিয়ে বাইরে বেরোতে। উপকূলে পানির অভাব নেই, তবুও এক কলস সুপেয় পানির জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় এখানকার বাসিন্দাদের। তবে খুলনার চাল নাই। সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির অর্থায়নে খনন কিংবা সংস্কার করা এসব পুকুরে বর্ষার সময় পানি ধরে রেখে পরবর্তীতে গোসল, খাওয়া দাওয়া কিংবা রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। 9.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভার 31,000 বাসিন্দার জীবনযাত্রায় পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের সুবাদে। এই দুটো পুকুর আছে, তাই আমরা মনে করেন এই ব্যবহার করি। যাদের একটু নিম্ন প্রকৃতি তারা তো ওই পুকুরের জলই খাওয়া দাওয়া সবকিছু করে। 23 কোটি টাকা ব্যয়ে 4.43 কিলোমিটার খাল পুনর্খননে সহনীয় পর্যায়ে এসেছে নগরের জলাবদ্ধতা। স্লুইস গেট দিয়ে আটকানো হয়েছে পশুর নদের নোনা জল। খাল সেচের উপযোগী হয় 721 হেক্টর জমিতে বছরে 2 বার ফসল হয়। খালপাড় ধরে রাস্তা ও সেতু নির্মাণের ফলে সহজ হয়েছে যাতায়াত ও হাটবাজারে পণ্য পরিবহন। আমাকে লবণের জন্য আগে কোনো ফসল দেখা হতো না, তাতে করে আমাদের খুব অভাব ছিল। বর্তমানে আমরা এই গেট হয়ে খুব ভালোই আছি। লবণ পানি ঢোকে না, ধান চালি ভালো হয়। জলবায়ুর অভিঘাতের অতি ঝুঁকিপূর্ণ পটুয়াখালী পৌরসভা। এই শহরকে জলবায়ু সহিষ্ণু করতে রাস্তা, ড্রেন নির্মাণ করা হয়েছে সাইক্লোন শেল্টার। তাপ শোষণে সংস্কার করা হয়েছে জলাধার। সড়ক ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে। এডিবির তথ্য, বর্তমানে $25 কোটি ব্যয়ে কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উপকূলীয় 22টি শহরে। পাইপলাইনে আছে $30 কোটি ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প এবং থার্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রকল্প। Our aim is crystal clear. We want to scale up our investment projects and also replicate this kind of success stories across the nation, so that more and more Purushavas and cities and also people will benefit from ADB's support. প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতাও দেখতে চায় এডিবি। শুভ খান, সময় সংবাদ, পটুয়াখালী। কোটি কোটি টাকা অনিয়ম দুর্নীতি ধরা পড়ায় অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে চট্টগ্রাম নগরের 70 লাখ বাসিন্দা ঘরে বসেই দিতে পারবেন গৃহকর। ফাঁকি রোধের পাশাপাশি বাড়বে রাজস্ব, কমবে বিড়ম্বনা ও দুর্ভোগ।
নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ৬০ বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রামে সরকারি বেসরকারি হোল্ডিং আছে 2,34,815টি। গৃহকর ফাঁকি সহ নানা প্রতারণায় ব্যাহত হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ফিল্ডবুক ঘষামাজা করে 5 বছর আগে দুটি প্রতিষ্ঠান 40 কোটি টাকা গৃহকর ফাঁকির পর সম্প্রতি তদন্তেও নামে দুদক। এমন বাস্তবতায় কর ফাঁকি ও দুর্নীতি ঠেকাতে ম্যানুয়াল থেকে বেরিয়ে বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিট্যাক্স সলিউশন ও মাইলাইজের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। ফলে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি বন্ধ হবে নানা কারসাজি ও প্রতারণা। দুর্নীতিটাকে আস্তে আস্তে আমাদেরকে শূন্যের আওতায় আনতে হবে এবং এই ধরনের বিভিন্ন হোল্ডিং ট্যাক্সকে ডিজিটালাইজ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সেটাকে শতভাগ একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। যদি ডিজিটালাইজেশন হয় তাহলে কিন্তু আমরা কত টাকা পাবো এটা আগে থেকে জেনে যাব এবং এই যে আমাদের যে এখন ইনফিল্ট্রেটগুলো হয় যেগুলো আসে না সেগুলো কিন্তু তখন চলে আসবে। অনলাইন পদ্ধতিতে গ্রাহককে পড়তে হবে না বিড়ম্বনায়, ঘরে বসে প্রদান করতে পারবেন হোল্ডিং ট্যাক্স। কমবে নগরবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনা। এই সিস্টেম হবে স্বয়ংক্রিয়ভাবে। যারা ট্যাক্স পে করছেন ওনাদের একটা অ্যাকাউন্ট থাকবে, ওনারা যে ট্যাক্সটা দিচ্ছেন ওনারা এই পোর্টালে লগ ইন করেই দেখতে পাবেন যে আমি কত টাকা ট্যাক্স দিয়েছি বা সামনের ট্যাক্স ইয়ারে আমার কোনো ট্যাক্স বাকি আছে কিনা, সামনের ট্যাক্স ইয়ারে আমার কত ট্যাক্স আসতে পারে, আমার ট্যাক্স পেমেন্ট ডেডলাইন কবে। সাথে এইটাতে যেহেতু একটা ব্যাংক আমাদের সাথে আছে ফুল পেমেন্টটাও অনলাইনে পসিবল। প্রথম দিকে বাণিজ্যিক হলেও ইবিএল এর মাধ্যমে পর্যায়ক্রমে 2 লাখের বেশি আবাসিক গ্রাহকরাও অনলাইন সেবার আওতায় আসবেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পরিচর্যার অভাবে আজ তিস্তা শুধু আর নদী নয়, এক দীর্ঘশ্বাস, এক অব্যক্ত কষ্টের নাম। ভাঙা গড়ার অন্তহীন খেলায় বিধ্বস্ত তিস্তার পার ক্লান্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। তবে অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা এখন আশার প্রদীপ হয়ে দেখা দিয়েছে। অধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও আশা নিরাশার দোলাচলে পড়তে পারে এই প্রকল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পাহাড়ি ঢলে তিস্তা কখনো রুদ্রমূর্তি ধারণ করে গ্রাস করে ভিটেমাটি, ফসল, স্বপ্ন, আবার শুষ্ক মৌসুমে পরিণত হয় ধুধু মরুভূমিতে। ফলে চরম হুমকিতে তিস্তা অববাহিকার জনজীবন। উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করে ভারত এককভাবে নিয়ন্ত্রণ করছে তিস্তার পানি, এমনকি পানি বন্টনের আন্তর্জাতিক কোনো রীতিনীতিরও তোয়াক্কা করছে না ভারত। এমন পরিস্থিতিতে তিস্তা পারের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। চায়না করে, এনডিএ করে, এটা করে, ওটা করে, কেউ তো করে না কাজ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না। আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা ফলন চাই। জনগণের কাছে ভোট নিয়ে প্রতারণা করতেছে, নদী খোঁড়ার কোনো কথা নাই। এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে 26 সালের জানুয়ারিতেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে ঘোষিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর তাগিদ অধিকার কর্মীদের। তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, তাহলে এই অঞ্চলের মানুষ নিজেরাই এই বন্ড কিনবে, বিদেশের যারা আছে কর্মরত তারাও বন্ড কিনবে। গবেষকদের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও তৈরি হতে পারে নানা শঙ্কা। যদি অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে না পারে, তাহলে মনে করতে হবে যে এটা আবারও একটা অন্ধকারের দিকে পড়ে গেল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নদী শাসনের মধ্য দিয়ে শুধু ভাঙ্গন প্লাবনই রোধ হবে না, একই সঙ্গে সুরক্ষা পাবে কৃষি জমি, গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, ইকোনমিক জোন। ফলে উত্তরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বহুকাঙ্ক্ষিত এই প্রকল্প। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঠাকুরগাঁওয়ে বেড়েছে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। ইজি বাইক ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই কৌশলে তা ছিনিয়ে পালিয়ে যাচ্ছে চক্রটি। ঘটছে হত্যার মতো ঘটনাও। আয়ের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা চালকরা, নিঃস্ব হচ্ছে পরিবার। এমন ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। উত্তরের জেলা ঠাকুরগাঁও। জেলা শহর থেকে যে কোনো স্থানে যাত্রা করলেই হরহামেশাই মিলবে এমন ইজি বাইকের। কম ভাড়ায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাত্রাপথে চলাচল করছেন সাধারণ যাত্রীরাও। কিন্তু এসব ইজি বাইকেই যাত্রী সেজে ঘুরে বেড়াচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা।
প্রায়ই অজ্ঞান পার্টির চক্রটি সুযোগ বুঝে সহজ সরল ইজি বাইক চালককে অচেতন করে নগদ অর্থসহ কখনো নিয়ে যাচ্ছে ব্যাটারি, আবার কখনো ছিনিয়ে নিয়ে যাচ্ছে উপার্জনের সম্বল ইজি বাইকটি। শুধু তাই নয়, বাকবিতণ্ডায় জড়িয়ে ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনাও। এরই মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিহত হওয়ার পাশাপাশি আয়ের শেষ সম্বল ইজি বাইক হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ছিনিয়ে নেওয়া ইজি বাইক উদ্ধারে মাঝে মাঝে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেলেও কমছে না ইজি বাইক চুরি কিংবা ছিনিয়ে নেওয়ার ঘটনা। এ অবস্থায় কার্যত পদক্ষেপ দেখতে চান চালক সহ স্থানীয়রা। খাওয়ার পরে জুস কখন যে কি হয়ে গেল আমি আর কিছু বলতে পারি না। যাত্রী সেজে উঠতেছে, উঠে চিপার মধ্যে নিয়ে কি জানি লাগাই দিয়ে আমাদেরকে অজ্ঞান করে গাড়ি নিয়ে যাচ্ছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ব্যাটারি যা আছে ব্যাটারিগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে। চলতি বছরের আগস্টে অচেতন করে হত্যার পর এক চালককে আখ্যাতে ফেলে রাখে চক্রটি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সদর থানার ওসি, আর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার কথা জানান পুলিশ সুপার। এই ঘটনা সংক্রান্তে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা কোর্টে প্রেরণ করেছি। শীতকালে কুয়াশার কারণে হয়তো চুরির পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা পুলিশ যেমন সতর্ক থাকি, আমাদের জানেন আপনারা। ইজি বাইক শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে জেলায় 10,000-এর বেশি ইজি বাইক রয়েছে। গেল 3 মাসে একজনকে হত্যা ও 9টি ইজি বাইক ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। এছাড়াও ব্যাটারি চুরির ঘটনা ঘটছে হরহামেশাই। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। তুরস্কের পশ্চিমাঞ্চলে 6.1 মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। এতে 22 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত 11:15টার দিকে সিন্দিরিকি শহরে ভূকম্পন অনুভূত হয়। 3 মাসের কম সময়ের মধ্যে শহরটিতে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হলো। এতে 3টি ভবন ও একটি দোকান ধসে পড়ে। তার আগেই সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা জানিয়েছে দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন শহর ইজমিরেও কম্পন অনুভূত হয়। এর আগে গত 10 আগস্ট একই মাত্রার একটি ভূমিকম্প হয় সিন্দিরকি শহরে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। লিটন কুমার দাসী হচ্ছেন বাংলাদেশের নতুন টেস্ট ক্যাপ্টেন। টি-20 ফরম্যাটে তার নেতৃত্ব গুণে আশ্বস্ত হবার কারণে আরও একটা সংস্করণের দায়িত্ব এই উইকেট কিপার ব্যাটারের কাঁধে দিতে যাচ্ছে বিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহে। এই তালিকায় ছিলেন আরও 3 জন। মাত্র 14 টেস্টে নেতৃত্ব দিয়ে 4টা ম্যাচ জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। সংখ্যাতত্ত্বের হিসেবে তাকে বানিয়েছিল দেশের দ্বিতীয় সফলতম অধিনায়ক। তবে বিসিবির 3 ফরম্যাটে 3 অধিনায়ক নীতিতে নিজে থেকেই নেতৃত্ব ছাড়েন। তখন থেকেই শূন্য টেস্ট অধিনায়কের আসন। এই সংস্করণে নতুন মুখের খোঁজে বিসিবি নেমেছে অনেকদিন আগেই। তবে লম্বা সময়ের জন্য সাদা পোশাকের ভার তুলে দিতে চায় ক্রিকেট বোর্ড। প্রথম পছন্দ ছিলেন পুরনো অধিনায়ক শান্তই। তবে ওই অতীত অভিজ্ঞতায় আবারও এই দায়িত্ব নিতে চান না এই ক্রিকেটার। শান্ত আপত্তি জানানোয় বিকল্প হিসেবে শর্টলিস্টেড হয় 3 জন, যাদের মধ্যে একজন মমিনুল হক, যিনি আবার সাবেক টেস্ট অধিনায়ক। এছাড়াও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ছিলেন বিবেচনায়। মুমিনুলের ব্যক্তিগত পারফরমেন্স আর মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব সন্তোষজনক না হওয়ায় লিটনের সম্ভাবনাই বেড়েছে সবচেয়ে বেশি, যেখানে যোগ হয়েছে তার টি-20 ক্যাপ্টেন্সির পরিসংখ্যানটাও। ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আর টেস্টে তার ফর্ম আশাবাদী করে ক্রিকেট বোর্ডকে। লিটন নিজেও জানায় টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব পেলে রাজি না হবার কোনো কারণ নেই। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কি হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে কোনো কিছু আসে না। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ভেতরের খবর লিটনকে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত একবারই ভারপ্রাপ্ত হিসেবে সাদা পোশাকে নেতৃত্ব দিয়েছেন এই ক্রিকেটার। সে ম্যাচে আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নেয় টিম টাইগার। উইন্ডিজ সিরিজ চলমান থাকায় কিছুটা সময় নিচ্ছে বিসিবি। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা, আর মাঠের দায়িত্ব শুরু নভেম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবেন এই উইকেট কিপার ব্যাটার। সাব্বির মিথুন, সময় সংবাদ।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা চূড়ান্ত। আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐক্যমত্য কমিশন। যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ ডক্টর ইউনূসের। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ। সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ। এবং চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। একজন নিহত, পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ, চলছে উদ্ধার কাজ। এই ছিল সকাল 10টার সংবাদে। এ সময় বাণিজ্য সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ তাসনিম। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।